আলাইকুম। আমি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের স্টুডেন্ট তাসমিন তাবা সুমিরা। আমি আজকে কথা বলবো থাইরয়েডটক্সিকোসিস অ্যান্ড হাইপোথাইরয়েডিজমের কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে। প্রতি বছরই দেখা যায় এই টপিকটা থেকে কোশ্চেন অনেক আসে এবং সেই কোশ্চেনগুলো আমি আলোচনা করব। থাইরয়েডটক্সিকোসিসের ক্ষেত্রে আমি কিছু সিনারিও দেখা যাচ্ছে যে এগুলোই আসে আমাদের এক্সামে। এগুলো যদি আমি যাচাই বাছাই করি দেন দেখা যাবে যে কয়েকটা কোশ্চেন আসে। ৭-৮টা কোশ্চেন। সেই কোশ্চেন এই সিনারিও গুলো যদি আমি আলোচনা করি, এখানে সিম্পটমস গুলো থাকে ইউজুয়ালি 37, 40 or 42 ইয়ার্স ওল্ড মেল, ফিমেল লেডি। ফিমেল লেডি দেখা যায় যে এখানে বেশি দেওয়া হয়। কারণ আমরা জানি যে থাইরয়েড ডিজিজ গুলো ফিমেলেই বেশি দেখা যায় মেলের থেকে। And presents with oligomenorrhea, weight loss, palpitation, undue worry, sweating, restlessness, insomnia, tremor, and poor concentration at work. Signs are pulse 140 beats per minute with irregular rhythm. On examination, shows diffuse enlargement of the thyroid gland. এই টাইপের সিনারিগুলো থাকে। আমরা যদি এখন এই কোশ্চেনগুলো দেখি সেখানে আমরা দেখতে পাবো আদার ফাইন্ডিংস টু লুক ফর ইন হিস্টরি অ্যান্ড ফিজিক্যাল এক্সামিনেশন। এখানে 2 হবে না। ইনভেস্টিগেশনস, ট্রিটমেন্ট অপশনস উইথ অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস, হাউ হ্যান্ডশেকিং ক্যান রিভিল দ্য পেশেন্ট ইফ শি হ্যাজ থাইরয়েডটক্সিকোসিস অর এনজাইটি, ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট অফ থাইরয়েডটক্সিকোসিস, এখানে সাইকোলজিক্যাল হবে না। কজেস অফ ডিফিউজ গয়টার অ্যান্ড ফিচার্স অফ গ্রেভস অপথ্যালমোপ্যাথি। থাইরয়েডটক্সিকোসিসের সাইন্স অ্যান্ড সিমটমসগুলো আলোচনা করলেই আমরা সিনারিও থেকেও চিনতে পারবো এবং আমরা পরে কি ফাইন্ডিংস এর জন্য আমাদের খেয়াল রাখতে হবে এবং লুক ফর করতে হবে সেটা আমি বুঝতে পারবো। তো সিমটমসগুলো নিয়ে আলোচনা করার আগে দুইটা কথা বলি। দুইটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যেমন হলো একটা হলো আমি থাইরয়েড হরমোনের যদি লেভেল বেড়ে যায় দেন সেটা হবে হাইপার মেটাবলিক স্টেট এবং সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের ওভার অ্যাক্টিভিটি হবে। হাইপার মেটাবলিক স্টেটে কি হবে, এখানে বিএমআর বেড়ে যাবে। বিএমআর কেন বেড়ে যাবে? সোডিয়াম পটাশিয়াম পাম্প যে এখানে বেশি এক্সপ্রেস হবে, বেশি তৈরি হবে। থাইরয়েড হরমোনটা প্রথমে তো সেলের গায়ে রিসেপ্টরের সাথে লাগে, দেন সেটা বিভিন্ন প্রোটিন সিনথেসিসের কাজে লেগেছে। সেটা ফার্স্টে রিসেপ্টরের সাথে লেগে দেন সেটা জিন ডিএনএতে বাইন্ড করে, ডিএনএর সাথে বাইন্ড করে আরেকটা রিসেপ্টরের সাথে বাইন্ড করে, হরমোন বাইন্ডিং রিসেপ্টর ওটার সাথে বাইন্ড করে দেন ডিএনএর সাথে অ্যাটাচ হয়ে দেন বিভিন্ন প্রোটিনের সিনথেসিসের কাজে লেগে যায়। সেখানে স্ট্রাকচারাল, ফাংশনাল এন্ড ট্রান্সপোর্ট প্রোটিন এর সিনথেসিস বাড়িয়ে দেয়। দেখা যায় যে ট্রান্সপোর্ট প্রোটিনের মধ্যে সোডিয়াম পটাশিয়াম এটিপিএস এর সংখ্যাটা বাড়িয়ে দেয়। এর ফলে দেখা যাবে কি এখানে বেশি বেশি এটিপি খরচ হচ্ছে, বেশি বেশি এটিপির প্রোডাকশনের কারণে দেখা যাবে যে আমাদের টেম্পারেচারটাও হাই হয়ে থাকে এবং টেম্পারেচারটা বেশি থাকে এবং বেশি বেশি এনার্জি প্রডিউসও হওয়া লাগবে। এই কারণে সবকিছুর মেটাবলিজমও বেড়ে যায়, কার্বোহাইড্রেট, প্রোটিন অ্যান্ড লিপিড। তো মেইন কথা আসলে কি, ফার্স্টেই আমার বিএমআর বেশি থাকবে। কেন থাকবে? হাইপার মেটাবলিক স্টেট হবে ওয়ান থিং, অ্যান্ড দেন ওভার অ্যাক্টিভিটি অফ দ্য সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম হবে। এই দুইটা জিনিস আমি যদি মনে রাখতে পারি তাহলে আমি বিভিন্ন সাইন সিমটমস আমরা এটা ইলাবোরেট করতে পারবো। এখন সিমটমস এর মধ্যে প্রথমে কি আছে? ওয়েট লস ডিসপাইট নরমাল অর ইনক্রিজড অ্যাপেটাইট। ওয়েট লস কেন হবে? এখানে আমাদের মেটাবলিজম বেড়ে যাচ্ছে। কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড আমরা যাই খাচ্ছি এগুলোর মেটাবলিজম বেড়ে যাচ্ছে। এগুলো বেশি কাজে লাগছে। এগুলোর কাজে লাগার মাধ্যমে আমাদের কি হচ্ছে? এটিপি উৎপন্ন হচ্ছে, তাই না? এই এটিপি এই তাই জন্য আমার অ্যাপিটাইট ঠিকই আছে। সে খেতে পাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে তার সবকিছুই কাজে লেগে যাচ্ছে। এই কারণেই আমাদের কি এগুলো যে ডিপোজিশন হয়ে আমাদের ওয়েট বাড়বে, ওয়েট গেইন হবে সেটা হচ্ছে না। ওয়েট লস হবে। আরো বেশি কাজে লাগবে, বেশি ওয়েট লস হবে। ওয়েট লস ডিসপাইট নরমাল অর ইনক্রিজড অ্যাপেটাইট। এরপরে কি দেখা যাচ্ছে? এখানে হিট ইনটলারেন্স হবে এন্ড সোয়েটিং হবে। হিট ইনটলারেন্স কেন হবে? এই পেশেন্টের বিএমআর বেশি থাকবে। বিএমআর বেশি থাকলে তার শরীরে বেশি হিট প্রডিউস হবে। হিট প্রোডাকশনের ফলে কি হবে? তার যে ভেসেলস আছে এগুলো ডায়ালিটেশন হবে, তাই না? এছাড়াও সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশনও হবে। এগুলোর ফলে ভেসেলসটা ডায়ালেট হবে। বেশি হিট প্রডিউস হবে এবং সেটা পেরিফেরিতে যেয়ে সেটা হিট লসও করবে। মানে পেশেন্টের হিট ইনটলারেন্স হবে। সে দেখা যাবে যে গরম সহ্য করতে পারবে না। দেন কি? পালপিটেশন হবে। পালপিটেশন কেন হবে? এখানে আমাদের বেশি মেটাবলিজম হচ্ছে, বেশি ওয়েস্ট প্রোডাক্ট তৈরি হবে, বেশি অক্সিজেন ইউটিলাইজ হবে, কার্বন ডাইঅক্সাইড বেশি উৎপন্ন হবে। এর ফলে কি হবে? এর ফলে আমাদের এগুলো ওয়াশ আউট করার জন্য ব্লাড ফ্লো বেশি লাগবে।
ব্লাড ফ্লো বেশি লাগবে এটা একটা ব্যাপার, হার্টের অ্যাক্টিভিটি বেড়ে যাচ্ছে। এছাড়াও হার্টের অ্যাক্টিভিটি কেন বাড়ছে? আমরা জানি যে সিম্প্যাথেটিক টোনটা বেড়ে যাচ্ছে, তাই না? সিম্প্যাথেটিক টোন বাড়লে এখানে বিটা অ্যাড্রেনার্জিক রিসেপ্টরের এখানে বিটার যে সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভেশনের কারণে এখানে হার্টের আর কার্ডিয়াক আউটপুটটা বেড়ে যাবে। এখানে আয়োনোট্রপিক অ্যাকশন এবং কোনোট্রপিক অ্যাকশন, হার্টের কন্ট্রাক্টিলিটি বাড়বে, হার্টবিট বাড়বে। প্রত্যেক প্রতি মিনিটে বেশি বেশি হার্টবিট হবে। এর ফলে কি দেখা যাবে? পালপিটেশন দেখা যাবে। এছাড়াও সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভেশনের কারণে ট্রেমর দেখা যাবে। বেশি বেশি অক্সিজেন ইউটিলাইজ হবে, এজন্য বেশি বেশি কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। তারপর দেখা যাবে যে ডিসনিয়া দেখা যাচ্ছে, এগুলা বেশি ওয়াশআউট করতে বেশি ট্যাকিনিয়া দেখা যাবে, যে রেসপিরেটরি রেট এটাও বেড়ে। এছাড়াও সিম্প্যাথেটিক ওভার স্টিমুলেশনের কারণে ব্রেন ফ্লাইট অর ফাইট মোডে থাকবে। এই কারণে দেখা যাবে কি ইরিটেবিলিটি থাকবে, ইমোশনাল লেবিলিটি থাকবে, এনজাইটি দেখা যাবে, তাই না? আচ্ছা, এরপরে কি থাকবে? এখানে সব সেল বেশি বেশি কাজ করছে। জিআইটি তো কি দেখা যাবে? হাইপার মোটিলিটি দেখা যাবে। কারণ কি হবে? ডায়রিয়া হবে। এছাড়া এই যে অ্যাংজাইটি, সাইকোসিস ইত্যাদি দেখা যাবে। তারপরে অ্যামেনোরিয়া দেখা যাবে, অলিগোমেনোরিয়া দেখা যাবে। এগুলা ফিমেইলে ইনফার্টিলিটি দেখা যাবে, লস অফ লিবিডো দেখা যাবে। এবং এখানে হাইপোথ্যালামাস পিটুইটারি অ্যাক্সিস এর কোনো অ্যাবনরমালিটির কারণে ধারণা করা হয়ে থাকে, এটা হয়ে থাকে। এগুলা কি হলো? এগুলো আমরা বললাম হলো সিম্পটমের কথা। এবার যদি সাইন বলি, সাইনে সে ওয়েট লস নিয়ে আসবে, এটা আমি দেখতে পারবো পেশেন্টটা আগের থেকে শুকিয়ে গেছে। ট্রেমর দেখতে পারবো, হাত কাঁপি অবস্থা। দেন হলো সাইনাস ট্যাকিকার্ডিয়া, তার হার্টবিট বেশি থাকবে। হার্টের বিটা সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশনের কারণে হার্ট রেট বেশি থাকবে। এরপর কি দেখা যাবে? যে লিড রিট্রাকশন এন্ড লিড ল্যাগ আছে। এগুলা ব্যাপারটা কি? এখানে যে লিভেটের পালপেব্রাস সুপিরিয়রিস মাসল আছে, এটার ওভার অ্যাক্টিভেশন হবে সিম্প্যাথেটিক ওভার স্টিমুলেশনের কারণেই। এর ফলে কি দেখা যাবে? যে নরমালি একটা মানুষের আমরা উপরের যে স্ক্লেরা, হোয়াইট স্ক্লেরা এবং উপরে যে লিম্বাস, আপার লিম্বাস, এটা আমি দেখতে পারি না সরাসরি তাকালে। কিন্তু এইসব থাইরয়েড এর পেশেন্টের কি থাকবে? এখানে আমি সোজাসুজি তাকালেই আমি স্ক্লেরা দেখতে পারবো এবং আমার লিম্বাস দেখতে পারবো। এই জিনিসটাকে বলা হয় লিড ডিট্রাকশন। আর আমি যদি এলিসিট করি, আমার একটা আঙ্গুলকে আমি যদি পেশেন্টের চোখের সামনে ধরে সেটা আমি নিচে নামাই এবং পেশেন্টকে সেটাকে ফলো করতে বলি, তাহলে দেখা যাবে যে তার আইবলটা আগে নিচে নামে যাচ্ছে, কিন্তু তার লিডটা ফলো করছে না, একটু দেরিতে ফলো করছে। কারণ কি? এখানে আইলেটটাকে টেনে ধরে রাখছে লেবেটের পালপেব্রাস সুপিরিয়রিস মাসল। এই কারণে কি হচ্ছে? লিড ল্যাগ হচ্ছে, তাই না? আচ্ছা, এরপর আমি লেস কমন যে সাইনগুলো আছে সেখানে আমি কি পাবো? পাইতে পারি, সেটা হলো গয়টার উইথ ব্রুই পাইতে পারি। এখানে ডিফিউজ এনলার্জমেন্ট হতে পারে, তাই না? ডিফিউজ এনলার্জমেন্ট হতে পারে, অথবা এমনি এনলার্জমেন্ট হতে পারে। মাল্টিনোডুলার ক্ষেত্রে এমনি এনলার্জমেন্ট হবে, অথবা ডিফিউজ গয়টারে কি হবে? ডিফিউজ গয়টার হবে হলো গ্রেভস ডিজিজে। এছাড়া টক্সিক এডেনোমা, একটা মাত্র সলিটারি নোডিউল বেশি আমি বড় পেতে পারি, তাই না? এছাড়া যদি ব্রুইড পাই, তাহলে সেটা মোটামুটি যে কনফার্ম যে এটা গ্রেভস ডিজিজে ভাস্কুলারিটি বেশি থাকে। এছাড়াও অ্যাট্রিয়াল ফিব্রিলেশন পেতে পারি। অ্যাট্রিয়াল ফিব্রিলেশন কেন হবে? এটা একটা হাইপার ডাইনামিক সার্কুলেশনের কথা বলছি, তাই না? তো হার্টটা বেশি ওভার অ্যাক্টিভ হবে এবং দেখা যাবে যে ইরেগুলার বিট বা রিদম পাওয়া যেতে পারে। সেখানে আমি বলতে পারি যে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ডেভেলপ করে গেছে, তাই না? আচ্ছা, তারপরে দেখবো যে সিস্টোলিক হাইপারটেনশন ডেভেলপ করেছে। কিভাবে? এখানে হার্টের অ্যাক্টিভেশন বেড়ে যাচ্ছে, বিটা সিম্প্যাথেটিক যে অ্যাক্টিভেশন আছে ওভার স্টিমুলেশনের কারণে দেখা যাবে যে সিস্টোলিক হাইপারটেনশন হচ্ছে। কিন্তু আমরা আগেই বলেছি যে আর্টেরিয়াল অর ভেসেলস ডাইলেশন হচ্ছে। এর ফলে কি হবে? টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স ডেভেলপ করবে। লো হবে। টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স লো হওয়ার কারণে কি হবে? আমাদের যে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার আছে সেটা লো হয়ে যাবে। এর ফলে কি? সিস্টোলিক এবং ডায়াস্টোলিক যে প্রেশার আছে, দুইটার ডিফারেন্স অনেক বেশি দেখা যাবে। এই কারণে দেখা যাবে কি? ইনক্রিজ পালস প্রেশার। এটা ইম্পর্টেন্ট একটা ফাইন্ডিংস, এটা দেখে আমি বুঝতে পারবো। এছাড়াও কার্ডিয়াক ফেলিয়ার ডেভেলপ করতে পারে। হাইপারডাইনামিক সার্কুলেশন যদি হার্টটা ওভার অ্যাক্টিভিটি সহ্য না করতে পারে, তাহলে কার্ডিয়াক ফেলিয়ার ডেভেলপ করতে পারে। এছাড়া আমরা কি পেতে পারি? হাইপার রিফ্লেক্সিয়া পেতে পেতে পারি। তাহলে এগুলো হলো থাইরয়েডক্সিকোসিসের সিমটমস এবং সাইন্স। যেই সিনারিওতে যেই সব সিমটমস এবং সাইনগুলো দেওয়া আছে সেগুলো এক্সক্লুড করে আমাদের বাকি অ্যান্সারটা লিখতে হবে, যে আদার কি কি ফাইন্ডিংস আমরা এক্সপেক্ট করতে পারি এই পেশেন্টের কাছ থেকে। এই স্লাইডটা থেকে দেখা যাচ্ছে যে ওভার অ্যাক্টিভিটি অফ সিম্পাথেটিক নার্ভাস সিস্টেমের কারণে কি কি হচ্ছে, আর অকুলার চেঞ্জের যে আমি প্যাথোলজি বলেছি সেটা ব্যাখ্যা করা আছে। এরপর কোশ্চেন কি? এরপর কোশ্চেন হলো ইনভেস্টিগেশনস। কি কি ইনভেস্টিগেশন আমরা এই সিনারিওতে আমরা করবো, তাই না? ইনভেস্টিগেশন ফার্স্টে আমি সিরাম T3 T4 করব। T3 T4 এর মধ্যে কোনটা বেশি ভালো সেটা আমি T4। আর T4 এর ক্ষেত্রে আমরা দেখবো যে ফ্রি T4 এটা বেশি ইম্পর্ট্যান্ট। T3 আর T4 এর মধ্যে T4 টা বেশি ভ্যারিয়েবল, মানে বেশি আমি এটার চেঞ্জ দেখে ভালো বোঝা যায় যে কোনো অ্যাবনরমালিটি দেখা যাচ্ছে কিনা। আর এছাড়াও আর টোটাল আর আনবাউন্ডের যে ব্যাপারটা সেটা হলো টোটাল যে
টোটাল যে থাইরয়েড হরমোন সেটা হলো থাইরয়েড বাইন্ডিং গ্লোবিউলিনের সাথে অ্যাটাচ থাকে। তো থাইরয়েড বাইন্ডিং গ্লোবিউলিন যদি কোনো কারণে ব্লাডে বেড়ে যায় তাহলে দেখা যাবে যে টোটাল থাইরয়েড হরমোনস এর পরিমাণও বেড়ে যাচ্ছে, তাই না? তো আমাদের দরকার হলো ফি T4 ফি T3 এগুলো বেশি ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এরপর আমি কি করতে পারি? সিরাম টিএসএইচ করতে পারি। এখন থাইরোটক্সিকোসিস এর একজন পেশেন্টের যদি প্রাইমারি থাইরোটক্সিকোসিস হয় তাহলে আমি কি পাবো? সেটা হলো T4 লেভেল ইনক্রিজ থাকবে এবং টিএসএইচ লেভেল এটা হলো কমে যাবে। কেন? এখানে T4 টা নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে টিএসএইচ লেভেলটাকে কমিয়ে রাখবে। আচ্ছা, এই কারণে আমি পাবো। এছাড়াও সিরাম টিএসএইচ রিসেপ্টর অ্যান্টিবডি করতে পারি। এটা কখন পজিটিভ হবে? এটা গ্রেভস ডিজিজে, এটা যেহেতু একটা অটোইমিউন ডিজিজ, এটা গ্রেভস ডিজিজে পজিটিভ হবে। কি করবে এখানে? টিএসএইচ রিসেপ্টর অ্যান্টিবডিটা এখানে ব্লক করবে না, বরং এটা ওভার স্টিমুলেশনের কারণে থাইরয়েড যে টিএসএইচ রিসেপ্টরকে বেশি কাজে লাগাবে এবং এর ফলে থাইরয়েড হরমোন বেশি উৎপন্ন হবে। এর ফলে গ্রেভস ডিজিজটা হবে, তাই না? এরপরে হবে হলো আল্ট্রাসোনোগ্রাম অফ থাইরয়েড গ্ল্যান্ড। এটা দেখে আমি কি দেখতে পারি? এটা হলো পেশেন্টের যে থাইরয়েড গ্ল্যান্ড এনলার্জ যদি থাকে বা থাইরয়েড গ্ল্যান্ড এনলার্জ নাও থাকে, পেশেন্টের থাইরয়েডটা আসলে কি ক্লিনিক্যালি না দেখতে পেলেও এটা কি এনলার্জ কিনা, এনলার্জ হলে কি রকমের এনলার্জ, এটা কি ডিফিউজলি এনলার্জ নাকি মাল্টি নিউডিউলার যে গয়টার আছে সেটা, নয়তো একটা মাত্র নোডিউল এনলার্জ কিনা। অনেক সময় দেখা যায় যে ডিফিউজ আর মাল্টি নোডিউলারের মধ্যে পার্থক্য করা যায় না ক্লিনিক্যালি, তখন আমি আল্ট্রাসোনোগ্রাম দিয়ে ভালো করে বুঝতে পারি। এছাড়াও আমি ভাস্কুলারিটি দেখতে পারি, ডিপ্লেক্স ডপলার যদি আল্ট্রাসোনোগ্রাম করি তাহলে আমি ভাস্কুলারিটি বুঝতে পারবো। ভাস্কুলারিটি কোন থাইরোটক্সিসিটির ক্ষেত্রে বেড়ে যায় সেটা হলো গ্রেস থাইরোটক্সিকোসিসে আমার ভাস্কুলারিটি বেড়ে যাবে। এই কারণে আমি সায়েন্সে বই পেয়েছিলাম। আচ্ছা, এরপরে আমি রেডিও আইসোটোপ স্ক্যানিং আর 99 টেকনিশিয়াম সিনটিগ্রাফি স্ক্যান করতে পারি। এখানে আমি আইসোটোপ দিয়ে এখানে দেখতে পারি যে থাইরয়েড গ্ল্যান্ডটা আমি কতখানি আপটেক করলো, যে আয়োডিন, তাই না? আয়োডিন কতখানি আপটেক করলো। যদি মানে পুরো থাইরয়েড গ্ল্যান্ডটাই ডিফিউজলি মানে সমপরিমাণে আয়োডিন আপটেকটা বেশি হয় তাহলে বোঝা যাবে যে এটা ডিফিউজ একটা এনলার্জমেন্ট, এটা হলো গ্রেভস ডিজিজ মোস্ট প্রবাবলি। এরপর দেখা যাবে যদি অ্যাক্টিভ ফলিকল বেশি বেশি আয়োডিনটা আপটেক করে তাহলে এটা টক্সিক অ্যাডিনোমা হতে পারে, অথবা বিভিন্ন জায়গায় মানে বিভিন্ন ডিস্ট্রিবিউশনে যদি আপটেক বেশি হয়, নোডিউলার ডিস্ট্রিবিউশন হয়, মাল্টিনোডিউলার ডিস্ট্রিবিউশন হয়, তাহলে আমি বলতে পারি এটা মাল্টিনোডিউলার গয়টার, তাই না? আচ্ছা, এরপরে আমি কি করতে পারি? ইসিজি করতে পারি। ইসিজিতে আমাদের হাইপারডাইনামিক সার্কুলেশন, হার্টবিট বেশি, সব এই জন্য আমি সাইনাস টাকিকার্ডিয়া পেতে পারি, অথবা এরপরে যদি এট্রিয়াল ফিব্রিলেশন ডেভেলপ করে পেশেন্ট ইরেগুলার রিদম পেতে পারি, এট্রিয়াল ফিব্রিলেশন, তাই না? তারপরে কি পাবো? চেস্ট এক্স-রে। তারপরে আমরা চেস্ট এক্স-রে করব পোস্টেরিয়র অ্যান্টেরিয়র রিভিউ। এর ফলে কি? এরপরে হাইপারডাইনামিক সার্কুলেশন অথবা কার্ডিয়াক ফেলিওর এই ২ টা ডেভেলপ এটা করলেও আমি কার্ডিওমায়োপ্যাথির কারণে কার্ডিওমেগালি পেতে পারি। এরপর ইকোকার্ডিওগ্রামে কি করব? আমরা আরো স্পেসিফিক ভাবে কোন ভেন্ট্রিকল কোন জায়গা এনলার্জ কোনো অ্যাবনরমালিটি আছে কিনা ভালো করে দেখতে পারবো। কার্ডিওমায়োপ্যাথি ইজ সাসপেক্টেড। আদার্স কি? সেকেন্ডারি যদি ডায়াবেটিস ডেভেলপ করে, থাইরোটক্সিকোসিস এর পেশেন্টের সেকেন্ডারি ডায়াবেটিস ডেভেলপ করতে পারে তাহলে র‍্যান্ডম ব্লাড সুগার আমি করতে পারি। এরপরে কোয়েশ্চেন হলো ট্রিটমেন্ট অপশনস উইথ অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস, তাই না? থাইরোটক্সিকোসিসের ট্রিটমেন্ট অপশন ৩টা। একটা হলো তোমার মেডিকেল, আর একটা হলো সার্জারি, আর একটা হলো রেডিও অ্যাক্টিভ আয়োডিন। মেডিকেলের মধ্যে অ্যান্টিথাইরয়েড ড্রাগস, সার্জারির মধ্যে থাইরয়েডেক্টমি, আর রেডিও অ্যাক্টিভ আয়োডিন তো বললামই। থাইরয়েড ড্রাগসের কি সুবিধা, অ্যাডভান্টেজ কি? সেটা হলো তোমার সার্জারি করা লাগছে না এবং কোনো রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়ালসের ইউজ করা লাগছে না, তাই না? কিন্তু এটা কি? ড্রাগসের ট্রিটমেন্ট প্রলংড, আবার দেখা যাবে যে ফেলিয়ার রেট এট লিস্ট 50%। দেখা যাবে যে ২ বছরের মধ্যে ট্রিটমেন্টের ২ বছরের মধ্যে এটা রিল্যাপসের চান্স থাকে অনেক বেশি। তারপরে অনেক সময় দেখা যায় যে পেশেন্ট এটা রেসপন্স নাও করতে পারে ড্রাগের প্রতি। The duration of treatment may be tailored to the severity of the toxicity, with milder cases being treated for only 6 months and severe cases for 2 years before stopping therapy. Surgery ki? The goiter is removed, the cure is rapid, and the cure rate is high if surgery has been adequate. কিন্তু আরেকটা কি? disadvantage কি? Recurrence of thyrotoxicosis occurs in approximately 5% of cases if less than total thyroidectomy is carried out. There is a risk of permanent hypoparathyroidism and nerve injury. যেহেতু থাইরয়েড গ্ল্যান্ডের আশেপাশের স্ট্রাকচারগুলো ইনজুরি হতে পারে, এই যে হাইপোপ্যারাথাইরয়েডিজম হতে পারে, তার লাইফলং ক্যালসিয়াম সাপ্লিমেন্ট সেটা লাগবে, দেন হলো নার্ভ ইনজুরি হতে পারে, হোর্সনেস অফ ভয়েস ডেভেলপ করতে পারে, তাই না? তারপরে ইয়াং ওমেন টেন্ড টু হ্যাভ এ ওর্স কসমেটিক রেজাল্ট ফ্রম দ্য সার্ভ। আচ্ছা, রেডিওঅ্যাক্টিভ আয়োডিনের অ্যাডভান্টেজ কি? নো সার্জারি অ্যান্ড নো প্রলং ড্রাগ থেরাপি। কিন্তু এটার ডিসঅ্যাডভান্টেজ কি? রেডিও আয়োডিন থেরাপির ক্ষেত্রে আমাদের হাইপোথাইরয়েডিজম ডেভেলপ করতে পারে 40% ইন ফার্স্ট ইয়ার অ্যান্ড 80% আফটার 15 ইয়ার্স হাইপোথাইরয়েডিজম ডেভেলপ করতে পারে। এছাড়াও অ্যান্টিথাইরয়েড ড্রাগসের যে ডিসঅ্যাডভান্টেজ আছে সেটা হলো অ্যাগ্রানুলোসাইটোসিস করতে পারে 0.2%। খুব কম মানুষের হয়, কিন্তু এটা একটা গ্রেভ কমপ্লিকেশন যদি একটা অ্যান্টিথাইরয়েড ড্রাগস পাওয়া পেশেন্ট
ফিভার এবং ইনফেকশন, সোর থ্রোট এটসেট্রা নিয়ে প্রেজেন্ট করে, তাহলে আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে। এছাড়াও তাকে ফলো আপে রাখতে হবে যে তার যে ডায়াবেটিস কাউন্ট এটা কি লেভেলে থাকে, তাকে ফলো আপে রাখতে হবে। এছাড়াও এখানে হেপাটোটক্সিসিটি ডেভেলপ করতে পারে, রেয়ার কন্ডিশন বাট পটেনশিয়ালি ফেটাল একটা কন্ডিশন। তাহলে এগুলো গেল আমাদের ট্রিটমেন্ট অপশনস উইথ অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। আচ্ছা, এরপর আছে হাউ হ্যান্ডশেকিং ক্যান রিভিল দ্য পেশেন্ট ইফ শি হ্যাজ থাইরোটক্সিকোসিস অর অ্যাংজাইটি। হ্যান্ডশেকিং এর ক্ষেত্রে অ্যাংজাইটিতে পেশেন্টের কোল্ড, হ্যান্ডশেকিং ক্ষেত্রে তার ট্রেমর থাকবে ঠিক আছে, কিন্তু এখানে কোল্ড স্কিন থাকবে হ্যান্ডে। থাইরোটক্সিকোসিসে দেখা যাবে ওয়ার্ম সোয়েটি হ্যান্ড আছে, তাই না? এটার মাধ্যমে আমি রিভিল করতে পারি যে কিভাবে থাইরোটক্সিকোসিস আছে নাকি অ্যাংজাইটি আছে। দেন হলো ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট অফ থাইরোটক্সিকোসিস। এখানে সাইকোলজিক্যাল হবে না। ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টে অ্যান্টিথাইরয়েড ড্রাগস এর কথা বলা হয়েছে। এখানে কার্বিমাজোল, এখানে হলো তোমার অ্যান্টিথাইরয়েড ড্রাগস দিতে পারি, দেন হলো অ্যাডজুভেন্ট থেরাপি দিতে পারি। অ্যান্টিথাইরয়েড ড্রাগস এর ক্ষেত্রে আমি কার্বিমাজোল ইনিশিয়ালি হায়ার ডোজ দিয়ে শুরু করব। কখন দিব সেটা হলো 3 বেলা 20 মিলিগ্রাম দিয়ে শুরু করে দেন 8 আওয়ারলি 3 বেলা দিব। দেন হলো ক্লিনিক্যাল ইমপ্রুভমেন্ট দেখতে হবে 4 to 6 উইকস পরে। দেন এটা আমি মনিটর করব কি দিয়ে? P-T4 লেভেল দিয়ে। P-T4 যখন লেভেল নরমাল হবে তখন আস্তে আস্তে ডোজটা রিডাকশন করব। ডোজটা আমি ফার্স্টে বেশি দিচ্ছি কেন? থাইরয়েড হরমোন লেভেলটা তাড়াতাড়ি রিডিউস করতে হেল্প করে। আচ্ছা, তাহলে তবে ওরাল ড্রাগস যে দিব সেটা 1.5 মানে 1.5 মাস থেকে 2 মাস আমি তাকে ফুল ডোজ দিয়ে দেন রিডাকশন করব। P-T4 কতটুকু আছে সেটার উপর ডিপেন্ড করে। মেইনটেন্যান্স ডোজ 1 থেকে 1.5 ইয়ার। 1 থেকে 1.5 ইয়ার, আর এটা 2.5 থেকে 10 মিলিগ্রাম দিয়ে আমি এটা মেইনটেন্যান্স ডোজ দিয়ে আমরা মেইনটেইন করতে পারি পেশেন্টটাকে। এর মধ্যে যে রেসপন্স করবে সে 18 মান্থস পর ড্রাগটা অফ করে দিতে হয়। দেন পরবর্তী 1 ইয়ার ক্লোজ ফলো আপ করতে হবে যে রিকার করছে কিনা। আমরা আগে দেখেছি 50% পেশেন্টের রিকার করে। আর অ্যাডজুভেন্ট ড্রাগ কি দিব? প্রোপানোল নরমালি দিয়ে থাকি। এখানে হলো সিম্পথোমেটিক যে সিমটম আছে সোয়েটিং, পালপিটেশন, ট্যাকিকার্ডিয়া, এগুলো আমি রিলিভ করতে পারবো পেশেন্টের। এর জন্য 20 to 40 মিলিগ্রাম 6 আওয়ারলি করে দেওয়া যায়। যদি ব্রঙ্কিয়াল অ্যাজমা থাকে তাহলে আমি প্রোপানোলে দিব না, তাকে অন্যান্য যে বা বিটা ব্লকার আছে যে অ্যাটেনোল এটা দিতে পারি। তারপরে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকলে অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ দেওয়া লাগতে পারে। এরপরে কোশ্চেন হলো কজেস অফ ডিফিউজ গয়টার। ডিফিউজ গয়টারের জন্য আগেই বলেছি গ্রেভস ডিজিজ হতে পারে, এটা হলো হাইপারথাইরয়েড স্টেট। দেন আমি যে হাইপোথাইরয়েডিজমে আসবে, এটা হলো হাশিমোটোস থাইরয়েডিসে আমাদের ডিফিউজ এনলার্জমেন্ট থাকবে। এছাড়াও এন্ডেমিক গয়টার আয়রন ডেফিসিয়েন্সিতে এটা আমি পেতে পারি ডিফিউজ গয়টার। এছাড়া সিম্পল গয়টারে পেতে পারি, আর হলো ড্রাগস যদি আমি দেই অ্যামিওডারন, আয়োডিন এটসেট্রার কারণে আমি ডিফিউজ গয়টার পেতে পারি। দেন কোশ্চেন হলো ফিচার্স অফ গ্রেভস অপথ্যালমোপ্যাথি। এমনিতে থাইরয়েডক্সিকোসিসে পেশেন্টের লিড ল্যাগ, লিড রিট্রাকশন এগুলো থাকতে পারে, কিন্তু গ্রেভস অপথ্যালমোপ্যাথি হলো কিছু পার্টিকুলার জিনিস যা গ্রেভসেই থাকবে কিন্তু অন্যান্য থাইরয়েডক্সিকোসিসে থাকবে না। সেগুলো কি? এই যে পেরিবরবিটাল ইডিমা, কনজাংটিভাল ইরিটেশন, এক্সোপথ্যালমাস এন্ড ডিপ্লোপিয়া, এগুলো আমাদের অন্যান্য থাইরয়েডক্সিকোসিসে থাকবে না। এখানে গ্রেভস ডিজিজে কেন এইরকম চেঞ্জ হয় তা বলা আছে যে proliferation stimulate helper T cells, এগুলো secrete cytokines that stimulate fibroblast proliferation and synthesis of extracellular matrix proteins, glycosaminoglycans, এগুলো retroorbital space ইনফিল্ট্রেশন বেশি করে এবং অপথ্যালমোপ্যাথি করে। আইবল প্রোট্রুশন বেশি হয়, এক্সোপথ্যালমাসটা বেশি হয়। The protrusion of eyeball is caused by increase in the volume of retroorbital connective tissues and extraocular muscles which occur in several reasons. এখানে কিছু লেখা আছে, এখানে যার ইন্টারেস্ট আছে সে দেখে নেবে। তাহলে এগুলি হলো থাইরোটক্সিকোসিসের আমাদের কোশ্চেনের অ্যান্সার। স্টার্ট করার আগে একটা জিনিস ক্লারিফিকেশন করে রাখা দরকার। হাইপারথাইরয়েডিজম অ্যান্ড থাইরোটক্সিকোসিস দুইটার মধ্যে ডিফারেন্স কি? থাইরোটক্সিকোসিস কি? সেটা হলো হাইপারথাইরয়েডিজম উইথ সাইন সিমটমস। মনে করো যে থাইরয়েড হরমোনস লেভেল যদি কোনো কারণে বেড়ে থাকে এবং সেই কারণে যদি সাইন সিমটমস প্রডিউস হয়, তাহলে আমি তাকে থাইরোটক্সিকোসিস বলতে পারবো। কিন্তু শুধুমাত্র থাইরয়েড গ্ল্যান্ডের অ্যাবনর্মালিটিসের কারণে থাইরয়েড গ্ল্যান্ড যদি বেশি থাইরয়েড হরমোন প্রডিউস করে, তাহলেই তখন আমি হাইপারথাইরয়েডিজম বলতে পারবো। অর্থাৎ সব থাইরোটক্সিকোসিস আমার হাইপারথাইরয়েডিজম হবে না। যেমন আমি বাইরে থেকে যদি থাইরয়েড হরমোন দিয়ে থাকি, যেমন লেভোথাইরক্সিন যদি অ্যাডমিনিস্টার করি, তাহলে আমি কিন্তু তাকে হাইপারথাইরয়েডিজম বলতে পারবো না, কারণ গ্ল্যান্ডটা নিজে প্রডিউস এটা করে নাই, এটা বাইরে থেকে দেওয়া হয়েছে। তখন আমি এটাকে থাইরোটক্সিকোসিস বলতে পারবো, কিন্তু এটাকে হাইপারথাইরয়েডিজম বলতে পারবো না। এটা ক্লারিফিকেশন একটা দরকার ছিল। এখন আমি শুরু করছি হাইপোথাইরয়েডিজমের কোয়েশ্চেন আনসার। কিছু সিনারিও আছে আবার আগের মতোই।
এখানে 25 year old, 30 year old, 30 year old সব জায়গায় ওমেনই বেশি, 40 year old লেডি। এইসব যে কোশ্চেনগুলো যাচাই বাছাই করে কিছু পয়েন্ট পেয়েছি, সেগুলো হলো 25 year old, 30 year old ফিমেল, প্রোগ্রেসিভ ওয়েট গেইন হবে, মেনোরেজিয়া হবে, চেঞ্জ অফ ভয়েস, হোর্সনেস অফ ভয়েস হবে, কোল্ড ইন্টলারেন্স, লেথার্জি থাকবে, কনস্টিপেশন থাকবে, somnolence থাকবে। তারপরে সায়েন্সে কি থাকবে, পেশেন্ট পেইল থাকবে, ওয়েট 70 কেজি থাকবে, 50-60 ব্র্যাডিকার্ডিক থাকবে, হাইপারটেনশন থাকবে, দেন হলো ক্রোকি ভয়েস থাকবে, অ্যাপাথেটিক অ্যাপিয়ারেন্স থাকবে, ব্যাগি আইলিডস থাকবে, ড্রাই রাফ কোলস, থিক স্কিন থাকবে, ডিলেড রিল্যাক্সেশন অফ অ্যাঙ্কেল জার্ক, এইগুলো থাকবে। এখন আমরা কি করব, সায়েন্স অ্যান্ড সিমটমস অফ হাইপোথাইরয়েডিজম একটু বিশ্লেষণ করব। যে থাইরোটক্সিকোসিস যেভাবে বলেছিলাম, যেসব কারণে আমাদের দুটি কারণে বেসাল মেটাবলিক রেট বেড়েছে আর একটা হলো সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বাড়ছে, এই দুইটার কারণেই সব সিমটম হচ্ছে। হাইপোথাইরয়েডিজমে কি হবে, সেটার উল্টা জিনিস হবে। ওখানে কি হচ্ছিল, ওয়েট লস হচ্ছিল, বেশি বেশি এনার্জি প্রোডাকশন হচ্ছিল, এন্ড বেশি বেশি এনার্জি ইউজ হচ্ছিল, এবং বেশি বেশি কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড ইত্যাদি মেটাবলিজম হচ্ছিল, যার ফলে ওয়েট লস হচ্ছিল। এইখানে কি হবে, সবকিছু মেটাবলিজম কমে যাবে, বেসাল মেটাবলিক রেট কমবে, সোডিয়াম পটাশিয়াম এটিপিএস এর কাজ কমবে, তার ফলে কি হবে, ওয়েট গেইন হবে। যা পেশেন্ট অ্যাডমিনিস্টার করবে, যা পেশেন্ট খাবে, যেগুলো ইনটেক করবে, তো এগুলো দেখা যাবে যে সেগুলো ফার্স্ট অফ অল ইউজ হবে না, এবং ডিপোজিশন হবে, বিভিন্ন টিস্যুতে ডিপোজিশন হবে, ফ্যাটের পরিমাণ বাড়বে, তাই না? তাহলে ওয়েট গেইন হবে। কোল্ড ইনটলারেন্স হবে। কোল্ড ইনটলারেন্স কেন হবে, তার বিএমআর কম থাকবে, পেশেন্টের বডিতে হিট প্রডিউস হবে না তেমন তেমন পরিমাণে, পেশেন্টের ঠান্ডা লাগবে। ফ্যাটিক থাকবে, পেশেন্ট সেই পরিমাণে তার বডিতে এনার্জি প্রোডাকশন হচ্ছে না, ফ্যাটিক থাকবে। ড্রাই স্কিন থাকবে, ড্রাই হেয়ার থাকবে, তার ক্যাটাবলিজম ঠিক মতো হচ্ছে না, যার প্রোটিন যে আগের বার লস হচ্ছিল, বেশি বেশি ইউজ আপ হচ্ছিল, এখন দেখা যাবে যে প্রোটিন বেশি রয়ে যাবে, যে প্রোটিনের যে টার্ন ওভার রেট সেটা কমে যাবে। এই জন্য কি স্কিনের নিচে দেখা যাবে বিভিন্ন জিনিসের মেটাবলিজম কমে যাবে, যেমন গ্লাইকোসামিনোগ্লাইকেন্স, তারপর কন্ড্রোইটিন সালফেট, এগুলোর মেটাবলিজম কমে যেয়ে এগুলো বিভিন্ন জায়গায় ডিপোজিশন হওয়া শুরু করবে, স্কিনের নিচে ডিপোজিশন হওয়া শুরু করবে। তখন দেখা যাবে যে ড্রাই থিক স্কিন দেখা যাবে। আর ড্রাই স্কিন কেন হবে, একটা হলো সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি কমে যাচ্ছে, আর একটা হলো ব্লাড ফ্লো, ভ্যাসো ডাইলেশন সেটা কম হচ্ছে। আগেরবার যেমন ভ্যাসো ডাইলেশন হচ্ছিল, এবার ভ্যাসো কনস্ট্রিকশন থাকবে, মানে কম কম টোন থাকবে। এর ফলে কি হবে, যে ড্রাই স্কিন হবে, কুল পেরিফেরি হবে। আচ্ছা, মেনোরেজিয়া থাকবে। এটা হলো যেভাবে আমি দেখলাম হলো হাইপোথাইরয়েডিজম, আর অ্যামোনিউরিয়া দেখেছিলাম হলো থাইরোটক্সিকোসিসে। এছাড়া কনস্টিপেশন হবে, কি হবে, এখানে গাটের মোটিলিটি কমে যাবে, হোর্সনেস অফ ভয়েস হবে। কেন, ওই যে কন্ড্রোইটিন সালফেজ, মিউকোস পলিস্যাকারাইড, এগুলো ডিপোজিশন হবে কোথায়, ভোকাল কর্ডে। এর ফলে কার্পাল টানেল সিনড্রোম, যে ডিপোজিশনের কারণে তার হাতের নাড়াতে সমস্যা হবে, রিস্ট জয়েন্ট নাড়াতে সমস্যা হবে, অ্যালোপেশিয়া, মাসল স্টিফনেস দেখা যাবে, সবকিছুরই মাসেলের কর্মক্ষমতাও কমে গেছে এইসব কারণে, ডিপ্রেশন দেখা যাবে, সিএনএস এর ইফেক্ট। এরপরে এগুলো হলো সিমটমস। এরপর সাইনে যদি আসি, ওয়েট গেইন হবে, হোর্স ভয়েস দেখা যাবে, বলেছি কারণ বলেছি, পেরি অরবিটাল ইডেমা দেখা যাবে, তার ডিপোজিশনের কারণে বিভিন্ন সাবস্টেন্স, দেন এখানে ওয়াটার অ্যাকুমুলেশন করবে। লস অফ ল্যাটারাল আইব্রোস দেখা যাবে, অ্যানিমিয়া দেখা যাবে, অ্যানিমিয়া নর্মোক্রমিক নর্মোসাইটিক অ্যানিমিয়া নর্মালি দেখা যায়। ব্র্যাডিকার্ডিয়া, হাইপারটেনশন, হার্টের অ্যাক্টিভিটি কমে যাবে। আবার হাইপারটেনশন দেখা যাবে, এখানে ওয়াটার অ্যাকুমুলেট করবে। ওয়াটার অ্যাকুমুলেটের বিভিন্ন থিওরি আছে, ভলিউম বেড়ে যাবে কিভাবে, এটা হলো কিডনির উপর, কিডনির উপর ইফেক্ট ফেলবে। সোডিয়াম সোডিয়াম দেখা যাবে যে সোডিয়াম ট্রান্সপোর্টের উপর ইফেক্ট ফেলবে, এবং রেনিন, অ্যাঞ্জিওটেনসিন, অ্যালডোস্টেরন এক্সিস যে আছে সেটার উপর ইফেক্ট ফেলে। এর ফলে ওয়াটার অ্যাকুমুলেট করবে। হাইপারটেনশন, ব্লাড ভলিউম বেড়ে যাওয়ার কারণে হাইপারটেনশন হবে। ডিলেড রিল্যাক্সেশন অফ রিফ্লেক্সেস হবে। এইসব সিচুয়েশন যদি আমি দেখতে পাই, এইসব যদি আমি কোনো একটা সিনারিও দেখতে পাই, তাহলে আমি ডায়াগনোসিস কি, সেটা হলো হাইপোথাইরয়েডিজম। এখন ফিজিক্যাল ফাইন্ডিংস কি, যা দেওয়া থাকবে, তো আমরা তা বাদ দিয়ে এক্সক্লুড করে আমি বাকি ফাইন্ডিংস গুলো লিখে দেবো, যে আমি আর কি কি ফিজিক্যাল ফাইন্ডিংস আমি এক্সপেক্ট করতে পারি পেশেন্টের কাছ থেকে। থ্রি ইম্পর্টেন্ট সিভিয়াস ফাইন্ডিংস ওয়েন এক্সামিনিং, একটা হলো ব্র্যাডিকার্ডিয়া থাকবে, দেন হলো হাইপারটেনশন থাকবে, থার্ড হলো তার বিভিন্ন সেরাস ক্যাভিটিসে ইফিউশন থাকতে পারে, পেরিকার্ডিয়াম প্লুরাল ইফিউশন থাকতে পারে। এর ফলে আমি কি দেখতে পারবো, এখানে আমি মাসেল হার্ট সাউন্ড দেখতে পারবো। ইনভেস্টিগেশনস উইথ ইন্টারপ্রিটেশনস কি থাকবে, যদি এটা প্রাইমারি হাইপোথাইরয়েডিজম হয়, তাহলে দেখা যাবে যে সিরাম টিএসএইচ উইল বি ইনক্রিজড এন্ড সিরাম ফ্রি T4 উইল বি ডিক্রিজড। এখানে যদি আমি একটা সিঙ্গেল ইনভেস্টিগেশনের কথা বলি, কোনটা করব, তাহলে সিরাম টিএসএইচ, যেটা খুবই সেনসিটিভ হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে।
হাইপোথাইরয়েডিজম, প্রাইমারি হাইপোথাইরয়েডিজমের জন্য তার গ্ল্যান্ডের তৈরি T4 কমে যাবে। এর ফলে কি হবে? নেগেটিভ ফিডব্যাক মেকানিজম, মানে তাকে কি এখন আমার TSH বেশি পরিমাণে সিক্রেট হবে, যাতে থাইরয়েড গ্ল্যান্ডে আমার স্টিমুলেশনের মাধ্যমে আমি বেশি T4 উৎপন্ন করতে পারি। কিন্তু সেটা তো আর হবে না, যেহেতু থাইরয়েড গ্ল্যান্ডে ডিজিজড। এই জন্য এটা প্রাইমারি হাইপোথাইরয়েডিজমে হবে কি, serum free T4 will be decreased and serum TSH will be increased। এবার যদি সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম বলি, তখন আবার দেখা যাবে কি, তখন TSH ও ডিক্রিজড হবে, আবার T4 ও ডিক্রিজড হবে, তাই না? আচ্ছা, আবার থাইরোটক্সিকোসিস যদি আমি আমি শুধু প্রাইমারি থাইরোটক্সিকোসিসের ইনভেস্টিগেশন ফাইন্ডিংস বলেছি। যদি সেকেন্ডারি থাইরোটক্সিকোসিস হয়, দেখা যাবে যে TSH বেড়ে যাচ্ছে এবং তার সাথে T4 T3 দুইটাই বেড়ে যাচ্ছে, মানে ওখানে দুইটাই বেড়ে যাবে। আচ্ছা, আবার এখানে হাইপোথাইরয়েডিজমে আসি। এখানে সিরাম অ্যান্টি টিপিও অ্যান্টিবডি, এটা আমি করে দেখলে আমি মোর পজিটিভ পাবো ইন কেস অফ হাশিমোটোস থাইরয়েডাইটিস, অটোইমিউন অ্যান্টিবডি চেয়ে। সিরাম অ্যান্টি টিজি অ্যান্টিবডি আমি পজিটিভ পেতে পারি ইন কেস অফ হাশিমোটোস থাইরয়েডাইটিস। ইসিজি আমি লো ভোল্টেজ ইসিজি পেতে পারি। ব্র্যাডিকার্ডিয়া তো পাবোই, এখানে আমি বলছি যে হার্টের অ্যাক্টিভিটি কমে যাচ্ছে, তাই না? ব্র্যাডিকার্ডিয়া পাবো। আর লো ভোল্টেজ ইসিজি পেতে পারি কি জন্য? এটা হলো পেরিকার্ডিয়াল ইফিউশনের জন্য আমি লো ভোল্টেজ ইসিজি পেতে পারি। চেস্ট এক্স-রে, পোস্টার রিভিউ, এখানে কার্ডিওমেগালি পেতে পারি বিকজ অফ পেরিকার্ডিয়াল ইফিউশন অর বিকজ অফ হার্ট ফেলিয়ার। দুইটার কারণে হতে পারে। হার্ট ফেলিয়ার, হাইপোথাইরয়েডিজম হতে পারে, হাইপারথাইরয়েডিজম হতে পারে। সিরাম লিপিড প্রোফাইল হাইপার কোলেস্টেরোলেমিয়া থাকবে। হাইপার কোলেস্টেরোলেমিয়া কেন হবে? যে থাইরয়েড হরমোন যে আছে সেটা হলো লিভারের এলডিএল রিসেপ্টরটা বাড়ায়। এর ফলে কি হবে, ব্লাড থেকে বেশি বেশি পরিমাণে ট্রাইগ্লিসারাইড অ্যান্ড কোলেস্টেরল এগুলো আপটেক হয়ে লিভারে মেটাবলিজম হতে সাহায্য করে। কিন্তু সেই পরিমাণে যদি থাইরয়েড লেভেল অপটিমাম লেভেল পর্যন্ত আমি থাইরয়েড যদি না থাকে, তাহলে কি হবে, ব্লাডে কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইড ইত্যাদি বাড়বে, এবং লিভার আপটেক কমবে। তার ফলে কি দেখা যাবে, হাইপার কোলেস্টেরোলেমিয়া দেখা যাবে। সিবিসিতে নর্মোক্রমিক নর্মোসাইটিক অ্যানিমিয়া থাকতে পারে। সিরাম সোডিয়াম ডিক্রিজ বিকজ অফ dilutional cause, because pre-water excretion by the kidney is reduced by affecting the renal angiotensin aldosterone axis and by kidney sodium transport mechanism। তাহলে ইনভেস্টিগেশনে আমি এইগুলো পেতে পারি। হাউ টু কনফার্ম এ ডায়াগনোসিস অফ প্রাইমারি হাইপোথাইরয়েডিজম, এরপরের পার্টটুকু হলো বাই ওয়ান সিঙ্গেল টেস্ট। আমি এটা বলেছি যে সিরাম টিএসএইচ করে আমি ফার্স্ট চয়েস অফ ইনভেস্টিগেশন হবে সিরাম টিএসএইচ। হাউ টু ট্রিট অ্যান্ড ফলো আপ দ্য স্পেসিফিক ড্রাগ টাইম অ্যান্ড ডিউরেশন, কিভাবে ট্রিট অ্যান্ড ফলো আপ করবো স্পেসিফিক ড্রাগকে টাইম অ্যান্ড শিডিউল সহ, তাই না? আচ্ছা, ট্রিটমেন্ট করব। প্রথমেই আমি ইনভেস্টিগেশন করলাম। ইনভেস্টিগেশনে কি পেলাম? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ইনক্রিজড অ্যান্ড T4 ডিক্রিজড ইন কেস অফ প্রাইমারি হাইপোথাইরয়েডিজম। এখন আমি TSH লেভেল কিরকম সেটা দেখব। যদি লেস দেন 20 মিলি ইন্টারন্যাশনাল ইউনিট পার লিটার হয়, তাহলে আমি দেখব যে এখানে কোনো সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজমের ফিচার আছে কিনা। তারপরে সেটা এখন আমি দেখব যে ট্রানজিয়েন্ট থাইরয়েডাইটিস আছে কিনা। অর্থাৎ এখানে আমি যদি ভাইরাল ইনফেকশনের ফলে যদি ট্রানজিয়েন্ট থাইরয়েডাইটিস হয়, তাহলে প্রথমে থাইরোটক্সিকোসিস হবে, দেন হাইপোথাইরয়েডিজম হতে পারে। তাই জন্য আমি তখন দেখব নেক পেইন আছে কিনা, অথবা পোস্টপার্টাম কিনা। পোস্টপার্টাম থাইরয়েডাইটিস একটা ফিচার আছে যে পোস্টপার্টাম পিরিয়ডে থাইরয়েডাইটিস হতে পারে। তখন আমি কি করব, তখন দেখা যায় যে টেম্পোরারি T4 রিপ্লেসমেন্ট করব। টেম্পোরারি T4 রিপ্লেসমেন্ট নিয়ে তার TSH লেভেলে মনিটরিং করব। তারপরে আমি কিছু সময় পরে তার ড্রাগটা স্টপ করে দিব। আবার এখন যদি ট্রানজিয়েন্ট থাইরয়েডাইটিসের ফিচার না থাকে, তখন আমি কি করব, এবং যদি TSH এর লেভেল গ্রেটার দেন 20 মিলি ইন্টারন্যাশনাল ইউনিট পার লিটার হয়, তারপরে আমি কি করব, রেলেভেন্ট ড্রাগস এর ফলে হাইপোথাইরয়েডিজম হলো কিনা, অ্যামিওডারম, লিথিয়াম যেসব ড্রাগস হাইপোথাইরয়েডিজম করে সেই ড্রাগস আছে কিনা সেটা দেখব। সেটা দেখার জন্য সেটা যদি ড্রাগসগুলো যদি পজিটিভ হয়, মানে আমি ড্রাগস এর ফলে যদি এটা ডেভেলপ করে, হাইপোথাইরয়েডিজম ডেভেলপ করে, তখন কি করব, যতদিন এই ড্রাগটা চলবে ততদিন আমি তাকে থাইরয়েড সাপ্লিমেন্ট দিব। এটা যদি না থাকে, তাহলে আমি দেখা যাবে যে হিস্ট্রি নিতে হবে যে তার থাইরয়েড অ্যাবলিউশনের কোনো হিস্ট্রি আছে কিনা। থাইরয়েড অ্যাবলিউশনের যদি হিস্ট্রি থাকে, তাহলে তাকে লাইফ লং থাইরয়েড রিপ্লেসমেন্ট দিতে হবে। তারপরে যদি পজিটিভ অ্যান্টি-থাইরয়েড পারক্সিডেজ অ্যান্টিবডিজ পজিটিভ থাকে, তাহলে বুঝতে হবে যে এটা হাশিমোটোস থাইরয়েডিস, তখন তাকেও এটা অটোইমিউন দেখে লাইফ লং থাইরয়েড রিপ্লেসমেন্ট চলতে থাকবে। আচ্ছা, অটোইমিউন কজে আমাদের ট্রিটমেন্ট থাকবে লাইফ লং। এখন টিএসএ যদি আমি বেশি পাই কিন্তু T4 নর্মাল পাই, তাহলে দেখা যাবে যে সাবক্লিনিক্যাল হাইপোথিরয়েডিজম হতে পারে। এখন যদি সিমটম না থাকে, তাহলে কিন্তু তাকে ড্রাগ দেওয়া যাবে না। টিএসএইচ দেখা যায় যে অনেকে 7 মিলি ইন্টারন্যাশনাল ইউনিট পার লিটার, যা নর্মাল হলো 5.5 মিলি ইন্টারন্যাশনাল ইউনিট পার লিটার, এটা যদি হয়, এটা থেকে 7 যদি হয়, তাহলেই তাকে ড্রাগ দিয়ে দেয়। কিন্তু এটা কিন্তু দেওয়ার ইন্ডিকেশন নাই।
দেখা যাবে যে দেখতে হবে যে পেশেন্ট সিম্পটোমেটিক কিনা অথবা অ্যান্টিবডিজ পজিটিভ কিনা, তাহলে ড্রাগ দেওয়া যাবে। যদি সিম্পটোমেটিক না থাকে এবং এরকম বর্ডার লাইন টিএসএইচ পজিটিভ হয়, মানে টিএসএইচ এলিভেটেড হয়, তাহলে আমি ওয়েট করব, তাকে ইয়ারলি ফলো আপ করবো, টিএফটি করব, থাইরয়েড ফাংশন টেস্ট করব। এখন অটো ইমিউন কজ হলে কি করতে হবে? লাইফলক থাইরক্সিন দিতে হবে। ডোজ কি 1.6 মাইক্রোগ্রাম পার কেজি হিসেবে দিয়ে স্টার্ট, দেন ডোজ আস্তে আস্তে বাড়ানো যায়। ইভেন 150 মাইক্রোগ্রাম অথবা 200 মাইক্রোগ্রাম পার ডে দেওয়া লাগতে পারে। সো যদি 1.6 মাইক্রোগ্রাম পার কেজি হয়, তাহলে 60 কেজি যদি পেশেন্ট হয় তাহলে 96 মাইক্রোগ্রাম হবে। 6 to 8 উইকস পর পর আমি টিএফটি দেখবো, দেখে ডোজ আস্তে আস্তে বাড়াবো। আর যদি পেশেন্টের কার্ডিয়াক প্রবলেম থাকবে অথবা এলডারলি পেশেন্ট হয়, বেশি এলডারলি পেশেন্ট হয়, তখন আমি লো ডোজে শুরু করব। লো ডোজ মানে কি 50 মাইক্রোগ্রাম করে স্টার্ট করা যেতে পারে, দেন 3 উইকস পরে তারপর আমি টিএফটি দেখবো, তারপর তার ডোজ বাড়াতে পারি। নরমালি দেখা যায় যে 2 to 3 উইকস পর পেশেন্ট বেটার ফিল করা স্টার্ট করে, দেন ওয়েট কমে আর পেরিঅরবিটাল পাফিনেস কমে। কিন্তু স্কিন ফিচার দেরিতে ঠিক হয়। লেভোথাইরক্সিন কখন দেওয়া হয়? সেটা হলো সিঙ্গেল ডোজ, ইউজুয়ালি আর্লি মর্নিং এ দেওয়া হয় এবং এমটি স্টোমাকে খায়। এটা দেওয়ার পরে 2.5 to 3 মান্থ পরে আবার টিএফটি করে, দেন টিএসএইচ লেভেল দেখে, তারপরে লেভেলটা যদি অপটিমাম লেভেল হয়, দেন সেটাকে মেইনটেনেন্স ডোজ হিসেবে কন্টিনিউ করতে হয়। আর যদি হাইপোথাইরয়েড হয় তখন দেখা যাবে, বা তখন আমি 2.5 মানে 2.5 বছর পর, 2.5 মাস পর অথবা 3 মাস পরে দেখলাম যে তার লেভেলটা, টিএসএইচ লেভেলটা তেমন নাই, তাহলে আমি কি করব? যে ডোজটা বাড়াই দিব। হাইপারথাইরয়েড মনিটরিং করেছিলাম হলো প্রি T4 দিয়ে, আর এখানে টিএসএইচ দিয়ে মনিটরিং করব। এর আগেই বলেছি যে হাইপোথাইরয়েডিজমে টিএসএইচ হলো আমি বেস্ট ইনভেস্টিগেশন। যদি পেশেন্ট স্টেবল হয়ে যায়, টিএসএইচ স্টেবল হয়ে যায়, তাহলে ইয়ারলি একবার করে থাইরয়েড ফাংশন টেস্ট করতে হবে। সো এটাই ছিল আমার হাইপোথাইরয়েডের কোশ্চেন।